এই খড়ি দিদি, এমনিতেই জামাইবাবুর এত মাথা গরম, তার মধ্যে এই রোদের মধ্যে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখবি মাথাটা দুম করে ফেটে গেছে। আমি যাই বরঞ্চ একটা ছাতা দিয়ে আসি। এই না, কোনো প্রয়োজন নেই, একদম যাবি না। উনি নিজের ইচ্ছে এসেছেন এখানে, কেউ তো ওনাকে জোর করে আনেনি। এখন দাঁড়িয়ে থাকুন, কি আছে। আর শোন, উনি তার মোমের পুতুল নন যে একটু রোদ লাগলে উনি একবারে গলে যাবেন। অহংকারী মানুষ একটা। ওনারও বোঝা উচিত যে আমরা গরিবরা কিভাবে জলে ঝড়ে রোদে এইভাবেই কষ্ট করে খেটে রোজগার করি। ওনার মতন ঠান্ডা ঘরে বসে তো আর টাকা গুনি না। নে, এটা নিয়ে যা। একদম কিছু নিয়ে যাবার দরকার নেই, যা। নেহাত দাদুকে কথা দিয়েছিলাম, তাই এই প্যাচ প্যাচে গরমে এই ফিল্টি জায়গায় জীবনে আসতে হবে। আরে আরে জামাই বাবা যে, আর তুমি রোদ্দুরের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো দি, আরে ও সুভাষ দা, আরে ও রবীন্দ্র দা, আরে এদিকে আমাদের জামাই আজকে বাজারে এসেছে, দেখো। কি বাবা, এর রোদের মধ্যে ঘেমে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি। আমি একটু ডাবের ব্যবস্থা করছি বাবা। না না, হ্যাঁ ঠিক আছে, সব লাগবে না। দাঁড়াও, অনেকদিন পরে পাইছি তোমারে। আমার দোকানে সেরা মিষ্টিটা তোমারে খাবো। আচ্ছা আসো আসো, এখানে বসো 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 বসো, আরে এখানে বসো 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 বসো। জামাই বলে কথা, দেখো তো। ও সত্যি এই রোদ্দুটার মধ্যে একেবারে দেখো মুখটা দেখো, একদম গরমে একেবারে ঘেমে তেতে একেবারে লাল হয়ে গেছে। আর হবেই বা না কেন বলো তো? তোমার তো আবার এত গরমে থাকা অভ্যাস নেই, তাই না? আরে কি হলো, ডাবটা এসো, নিয়ে এসো তাড়াতাড়ি ডাবটা। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দাও দাও। না না, এইসবের আবার কি দরকার ছিল? দেখুন খড়ি, নিজের চোখেই দেখুন, আপনার পাড়ার লোকেরাই এই ঋদ্ধিমান সিংহ রায়ের কিরকম আপ্যায়ন করছে দেখুন। রকেট, তোর জামাইবাবুকে গিয়ে বলে দে, এই যে উনি এত পাখার হাওয়া খাচ্ছেন, ডাব খাচ্ছেন, এই সমস্তটাই হচ্ছে কিন্তু উনি ঋদ্ধিমান সিংহ রায় বলে নন, উনি খড়ির স্বামী বলে। না হলে ওনাকে কেউ পাত্তাও দিত না। জানো তো জামাই, এই খড়ি হলো আমাদের বাজারের প্রাণ। ওকে ছাড়া এই বিয়ে অন্নপ্রাশন কিচ্ছুটাই আমরা ভাবতে পারি না। তার জন্যই তো ওকে এত পয়া মনে করি। আর এই চত্বরে সব বিয়ের মুকুট, কুলো আর সব দশকর্মার যে জিনিসপত্র সব যায় তো এই খড়ির দোকান থেকেই। আসলে সবাই ওই খড়ির হাতের কাজের জন্যই এই বাজারে আসে, আর আমাদেরও জিনিসপত্র বিক্রি হয়ে যায়। বলতে পারো ওর দয়াতেই তো আমরা খেয়ে পড়ে রয়েছি। মাঝে খড়ি ছিল না, এই আদি কালীবাজারটা না পুরো রসনাইটাই যেন একেবারে নিভে গিয়েছিল। তবে এখন তো আবার খড়ি এসছে, এবার আর আমাদের কোনো চিন্তা নেই। এত বড় বাড়ির বউ হয়েও খড়ির দোকানে এসে বসেছে, এটা ভাবা যায়? কোনো অহংকার নেই কিন্তু আমাদের জামাইয়ের, একেবারে মাটির মানুষ। সিংহরায় বাড়ির বউ হয়েও তাকে দোকানে বসতে দিয়েছে তো, হ্যাঁ, মানে বাবা মায়ের সাহায্য করতে এসছে। এটা সত্যি ভাবা যায়? ভাগ্য করে এমন স্বামী পেয়েছিস রে খড়িমা। হ্যাঁ সুভাষ কাকা, সে আর বলতে, দারুণ ভাগ্য না হলে কি আর কারোর সাথে এরকম হয়? এখানে এত লোকজন আছে তাই, নইলে ওনার এত ফালতু টেনা বেঁকা কথা না শুনে সোজা তুলে নিয়ে যেতাম। এই নাও জামাই, আমার দোকানে মিষ্টি খাও, নাও। সুভাষ কাকা, কাল আমাদের দোকানের 50 বছর পূর্ণ, কিন্তু তোমরা সবাই আসবে আর মিষ্টি খেয়ে যাবে, কেমন? রব কত বেশি কাজ দেখাচ্ছে আমাকে, তখন থেকে দাঁড়িয়ে আছে, অথচ সোজা চোখে দেখছেন না আমাকে। বেশ, একবার এই দোকান ফাঁকা হোক না, তারপর আমি আপনাকে আজ মজা দেখাচ্ছি। ভট্টাচার্যদের দশগ্রাম ভান্ডার সে তো সামনে স্যার, কিন্তু একটা সমস্যা আছে। কি? মানে ওখানে প্রচণ্ড ভিড় থাকে, দিনাবেলা কিছু করাটা অসম্ভব স্যার। তার মধ্যে শুনেছি কালকে দশগ্রাম ভান্ডারের 50 বছর পূর্তি, আরও ভিড় থাকবে স্যার। বাহ, তাহলে তো ভালোই। এরকম একটা শুভ দিনে ওখানে ধামাকা হবে। ওটাই ভট্টাচার্য পরিবারের একমাত্র সম্বল, খড়ির প্রাণ। কালকে আমি ওটাই ধ্বংস করে দেব। এবার যেটা বলছি শোন,
কথা মতো যেন কাজটা হয়ে যায়। যা। তুমি আমার জীবন নষ্ট করেছো করি, এবার চোখের সামনে তোমার প্রাণের দশকর্মা ভান্ডার ধ্বংস হয়ে যেতে দেখবে। তুমি আমাকে হাতে মেরেছো তো, রাহুল সেনগুপ্ত এবার তোমায় ভাতে মারবে। আমার মাজাটা মনে হয় ভেঙে গেল একেবারে। এই বাড়ির জামা কাপড় কাচতে দিয়েছে নাকি গোটা পাড়া ভগবান জানে। শেষ হয়ে গেলাম আমি। বাবা, সব হয়েছে ওই করির জন্য। তোকে ভগবান ছাড়বে না, ঠিক ঠিক তোকে শাস্তি দেবে। দুতি, আমাকে এক কাপ চা দিয়ে যাও। চা? একটু পিস দেবো? পিস দেবো আপনাকে? বলছি একটা ভুল করেছি, তাই বলে সবাই একেবারে মাথার উপরে উঠে নাচছে। আমার জীবনটা জাস্ট ফেল হয়ে গেল। দুতি, আমার পাটা খুব ব্যথা করছে, এদিকে এসো। আমার পাটা টিপে দিয়ে যাও। কেন? একেবারে গলা টিপে দেবো আপনার। উচ্চশিক্ষিতা সুন্দরী ফর্সা একটা মেয়ের কি হাল হয়েছে। হ্যাঁ, সারাদিন ঘর মুছতে হচ্ছে, এরও সেবা করতে হচ্ছে, চোখে দেখা যায় না। তাই নাকি? তখন তো আমাকে ঘর মুছতে দেখে ভীষণ মজা নিচ্ছিলে, হেবি তো খুশি হচ্ছিলেন আপনি। না না, কোথায় খুশি হলাম? আসলে কি জানো তো, তোমার না একটা বড় লোকের বাড়িতে বিয়ে হওয়া উচিত ছিল। একটা বড় লোকের ছেলেকে টার্গেট করে ছিপ ফেলা উচিত ছিল। কি লাভ হলো বড় লোককে বিয়ে করে? কিছুই তো হলো না। কিছুই তো হওয়ার কথা নয়। লাভ হবে কি করে? তুমি যাকে বিয়ে করলে সেই রাহুল তো এই বাড়ির ছেলেই নয়। শাস্তির চক্করে এই ব্যাপারটা তো মাথা থেকেই বেরিয়ে গেছে আমার। মাথার থেকে বেরিয়ে গেছে না? হ্যাঁ, বড় বৌদি বলছিল না রাহুল এই বাড়ির ছেলে নয়, ওর গায়ে এই বাড়ির রক্ত নেই, ও এই বাড়ির আপনার কেউ নয়। তোমার রাহুল এই বাড়ির ছেলে নয়। রাহুলের চরিত্রে এত দোষ, মিথ্যে কথা বলা, লোক ঠকানো, এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রাহুল এই সিংহ রায় পরিবারের কেউ নয়। কেসটা কি? ওই কথাটা কেন বললেন উনি? রাহুল এই বাড়ির না হলে কোন বাড়ির ছেলে? ওর মা যদি সিংহরায় বাড়ির মেয়ে হয় তাহলে তো ওদেরও সম্পত্তিতে লিগ্যাল রাইট থাকার কথা। চিন্তা হচ্ছে না? তুমি না বোকা সুন্দরী, মাকাল ফলের মতো। বিয়ের আগে একটু খোঁজ খবর নিতে পারলে না? দেখলে না খড়ি কেমন খোঁজ খবর নিয়েছে? হ্যাঁ, ঠিক একটা বড় লোকের বাড়ির অরিজিনাল বড় ছেলেকে বিয়ে করে হাতের মুঠোয় করে নিয়েছে, আর তুমি ব্যারেন্ডা ভাজছো, ব্যারেন্ডা। যা সুন্দর পেয়ারা নিয়ে এসছি না, মিষ্টি দেখলেই খুশি হয়ে যাবে। এগুলোকে কুচি কুচি করে কেটে নুন লঙ্কা দিয়ে মাখলে যা খেতে লাগবে না, উফ হেভি মজা। এ কেবে? আরে শান্তি গোপাল, আপনি কি করছেন? আপনি কোনো মতে এখন দোকানের দিকে যাবেন না। কেন? আমি দোকানের দিকে যাবো না কেন? আমি মেসির জন্য কুচে কুচে ডাসা পেয়ারা নিয়ে এসেছিলাম, যাবো না? আরে পেয়ারার থেকে ওদিকে একটা ভালো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে, দেখো।